রায়ভিলা ও আনন্দনিকেতন। পাশাপাশি দাঁড়িয়ে থাকা এই দুটো বাড়ি যেন বাড়ি নয়, যেন দুজন বন্ধু। আর অন্যদিকে বাড়ির ভেতরের মানুষগুলো একে অপরের পরম বন্ধু, যা দেখে নিন্দুকেরা নিন্দা করে আর প্রশংসকেরা বন্ধুত্বের উপমা দেয়। আসলে আজকালকার দিনে এমন দৃশ্য যে সত্যিই বিরল। রায়ভিলা, সেখানে থাকে মিষ্টি মেয়ে ঋতুজা আর তার মা রিমা রায়। আর অন্যদিকে আনন্দনিকেতন, সেখানে সেনকর্তা রমানাথ সেন, সেনগিন্নি মলিনা সেন, তাদের একমাত্র পুত্র রণজয় আর শাশুড়িমা তরুলতা সেনের ছোট্ট একটা হাসি খুশিতে ভরা সংসারে দেখা মেলে। পাশাপাশি দুটো ছোট্ট পরিবার, কিন্তু হৃদয়গুলো তাদের অনেক বড়। ঋতুজা, যাকে আদর করে সবাই ঋতু বলে ডাকে, সে একটা দুষ্টু ছটপটে অভিমানী মেয়ে। রণজয় মানে রনিদা বলতে সে এক্কেবারে অজ্ঞান। রনিদার সাথে ছোটবেলা থেকেই ঋতুর সখ্যতা গড়ে উঠেছে। রনিও এই মেয়েটার প্রতি বেশ সচেতন। খুব ছোটবেলায় ঋতুর যখন ওই বছর 5 বয়স, তখন মাত্র 7 দিনের জ্বরে ঋতুর বাবা মারা যান। সে সময় ঋতুর মা রিমা দেবী মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলেন। তখন মলিনা দেবী ও রমানাথবাবু এক যোগ্য প্রতিবেশীর ভূমিকা পালন করেছিলেন। ঋতু ওর মায়ের পাশে দাঁড়িয়ে ওদের আগলে রেখেছিলেন। সে সময় রণজয়ের বয়স ওই বছর 12। মৃত্যু সম্পর্কে ঋতুর কোনো ধারণা তখন না থাকলেও রনির কিঞ্চিত ধারণা ছিল। তাই রনি সে সময় পরম স্নেহে ঋতুর হাতটা শক্ত করে ধরেছিল, যা সে আজও ছাড়েনি। আর বর্তমানে কিংবা ভবিষ্যতে বোধহয় আর ছাড়ার কোনো পরিকল্পনাও নেই। রিমা দেবী একটি ব্যাংকে কর্মরতা ছিলেন, তাই ছোট থেকে ঋতু সেই থেকে সেন বাড়িতেই বড় হতে থাকে। মলিনা দেবী ঋতুকে তাকে মামনি বলে ডাকতে শিখিয়েছিলেন। রনির বাবা ঠাম্মা সবাই ঋতুকে খুব ভালোবাসেন। আর রণজয়, সে তো তার ঋতুর প্রতি অনুভবের কথা নিয়ে গল্প লেখে মনে মনে। ঋতুর কাছে রনিদাই সব, গল্প করা হোক, কথা বলা হোক কিংবা ঝগড়া করা, এমনকি অভিমানও, সবকিছুই যেন রনিকে ঘিরেই ঋতুর তৈরি হয়। ছোটবেলা থেকে যতক্ষণ রনিদের বাড়িতে থাকতো, সব সময় রনির পেছন পেছন ঘুরে বেড়াতো। সেই সঙ্গে আরেকটা ব্যাপার ছিল ভীষণ অদ্ভুত। কোনো কিছু নিয়ে দুজনের মধ্যে মতের অমিল হলে প্রথমে ঋতুই ঝগড়া আরম্ভ করত, আবার অভিমানও সেই করত। এমতাবস্থায় রনির একমাত্র কাজ ছিল ঋতুর মানভঞ্জন করা, আর সেই নিয়মের ব্যতিক্রম আজও ঘটেনি। এরপর কেটে গেছে বেশ কিছু বছর। দুই পরিবার সুখ দুঃখের মধ্যে দিয়ে কাটিয়ে দিয়েছে বেশ কিছু বসন্ত। বর্তমানে রনি ইঞ্জিনিয়ারিং পাশ করে এখন একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত। আর সদ্য যৌবনোত্তীর্ণ ঋতু একটি কলেজে পাঠরতা। অন্যদিকে দুই পরিবারের সকলের বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে বেড়েছে তাদের মধ্যেকার ভালোবাসা ও হৃদ্যতা। সেই সঙ্গে বেড়েছে রনির ঋতুর প্রতি ভালোবাসা, যা বন্ধুত্বের গণ্ডি ছাড়িয়ে অনেকদিন আগে অনেকটাই এগিয়ে গেছে। অন্যদিকে ছেলের এই পরিবর্তন মা বলেই বোধহয় মলিনা দেবীর চোখে পড়তে খুব একটা বেশি সময় লাগলো না। কিন্তু এ বিষয়ে তিনি কোনো কথাই ছেলেকে জিজ্ঞেস করলেন না, কারণ তিনি চাইছিলেন যে রনি নিজেই তাকে মন খুলে সব কথা বলুক। ঋতুকে তো তিনি নিজেই এ বাড়ির বউ হিসেবে দেখতে চাইছেন, আর এ ব্যাপারে যে বাড়ির বাকি সদস্যদের কোনো আপত্তি হবে না তা মলিনা দেবী খুব ভালোভাবেই জানেন। মার্চ মাসের এক সন্ধ্যা, রনি অফিসের কিছু কাজ করার জন্য ল্যাপটপ নিয়ে নিজের ঘরে বসে কাজ করছিল। হঠাৎ নিচে ঋতুর গলা পেল। ঋতু মলিনা দেবীকে বলছে, ও মামুনি, ভীষণ খিদে পেয়েছে, কিছু খেতে দাও না প্লিজ। মলিনা দেবী বললেন, তুই ওপরে যা, আমি খাবার নিয়ে আসছি। রনি বুঝতে পারল যে
আজ আর তার কাজ করা হবে না, কারণ ঋতু নামক জ্বরের বকবকানি ও আবদারের ঠেলায় তার সব কাজ পণ্ড হতে চলেছে। তার চেয়ে বরং কাজ বন্ধ রাখাই শ্রেয়। যেমন ভাবা তেমন কাজ। ঘরে ঢুকেই ঋতুর বকবক শুরু হয়ে গেল। আজ যদিও বকবকের প্রধান বিষয় ঋতুর কলেজ, কারণ ঋতু প্রথম কলেজ যেতে চলেছে। তাই কলেজে কিভাবে যাবে, কখন যাবে, কোন পোশাক পরবে, গিয়ে কি করবে, এই নিয়ে ঋতু এক টানা বলে যেতে লাগলো। রনির ঘরে বসে ঋতুর এই কথার রেলগাড়ি ছোটানোর চল বহু পুরনো। আর এইসবের মধ্যে কবে যে ছটপটে অভিমানী মেয়েটাকে রনি ভালোবেসে ফেলেছে তা রনি নিজেও জানে না। অবশ্য রনি সে বিষয় নিয়ে সেভাবে কিছু ভাবতেও চায় না, কারণ এখন ভাবনা শুধু একটাই, কি করে রনি নিজের মনের কথা ঋতুকে জানাবে। এইসবই ভাবতে ভাবতে রনি কখন যেন অন্যমনস্ক হয়ে গেছিল একটু। হঠাৎ ঋতুর ডাকে রনির ভাবনার তারটা ছিঁড়ে গেল। ঋতু জিজ্ঞেস করলো, কি গো রনিদা, আমি এতক্ষণ যা বললাম তুমি কি কিছু শুনলে? ঋতুর প্রশ্নের উত্তরে রনি মনে মনে বলল, তোর সব কথা, তোর সব পাগলামি, ছেলে মানুষই সবকিছুকে নিজের পরম ভালোবাসায় আগলে রাখতে চাই। সারা জীবন তোকে নিজের ভালোবাসায় ভরিয়ে তুলতে চাই, কিন্তু তুই কি বুঝবি আমার মনে সেই কথা? এদিকে রনির কাছ থেকে কোনো উত্তর না পেয়ে ঋতু রনিকে একটা মৃদু ধাক্কা দিয়ে বলল, কি গো রনিদা, কি ভাবছো? রনি মুচকি হেসে বলল, কিছু না, তোর কথাই তো শুনছিলাম। কিন্তু এরপর ঋতু যেটা বলল, রনি এই রকমই কিছু একটা আশঙ্কা করেছিল। ঋতু বলল, রনিদা, কাল কিন্তু তোমাকে আমায় কলেজে পৌঁছে দিয়ে আসতে হবে। রনি ঋতুর কথা শুনে মনে মনে ভাবল, ব্যাস হয়ে গেল। আসলে পরের দিন রনির একটা ইম্পর্ট্যান্ট মিটিং ছিল, কিন্তু সে বিষয়ে ঋতুকে কিছু তো বোঝানো অসম্ভব। তবুও রনি একবার চেষ্টা করে দেখার জন্য ঋতুকে বলল, ঋতু, বলছিলাম কি, কাল আমার অফিসে একটা জরুরি কাজ আছে। ব্যাস এইটুকু শুনেই ঋতুর মুখটা ভার হয়ে গেল। রনি বুঝল যে এইবার মহারানীর রাগের পর্ব শুরু। সেই সময় মলিনা দেবী খাবারের প্লেট হাতে ঘরের দরজায় এসে দাঁড়ালেন। সঙ্গে সঙ্গে ঋতুর মামুনির কাছে নালিশ শুরু হয়ে গেল। ঋতু মলিনা দেবীকে মুখ ফুলিয়ে গম্ভীর কণ্ঠে বলল, মামুনি দেখো না, রনিদা কাল আমাকে কলেজে নিয়ে যাবে না বলছে। রনি ঋতুর কথা শুনে বলল, এই, আমি তোকে কলেজে নিয়ে যাবো না কখন বললাম? হ্যাঁ, আমি বললাম যে আমার কাল অফিসে একটু কাজ আছে। ঋতু প্রত্যুত্তরে বলল, ওই একই হলো। সব শোনার পর মলিনা দেবী বললেন, রনি, তুই বরং একটা কাজ কর, কাল ঋতুকে কলেজে পৌঁছে দিয়ে অফিসে চলে যাস। কি বলিস ঋতু? এরপর ঋতু আহ্লাদে আটখানা হয়ে মলিনা দেবীর গলা জড়িয়ে ধরে বলল, আমার সোনা মামুনি। আর মুচকি হেসে রনির দিকে তাকিয়ে বলল, কি এবার নিয়ে যাবে তো? রনি বলল, জো হুকুম মহারানী। মলিনা দেবী হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেলেন। ঋতু আরো কিছুক্ষণ বকবক করার পর চলে যাওয়ার সময় তাড়াহুড়োর চোটে ঘরের চৌকাঠে পা জড়িয়ে পড়ে যেতে ভয় চোখ দুটো বন্ধ করে নিল। কিন্তু কিছুক্ষণ বাদে দুটো শক্ত পুরুষালী হাতের বন্ধনে নিজেকে খুঁজে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। রনি ঋতুর পড়ে যাওয়ার মুহূর্তেই দু হাত দিয়ে ওকে নিজের বুকের কাছে শক্ত করে ধরে নিয়েছিল। রনি ঋতুকে বলল, আরে একটু দেখে শুনে চলতে পারিস তো, এক্ষুনি তো পড়ে যেতি। ঋতু বলল, তুমি তো আছো, তাই চিন্তা কিসের? ঋতুকে নিজের এতটা কাছে পেয়ে রনি যেন একটা ঘোরের মধ্যে চলে গেল। হঠাৎ রনি সারা শরীর একটা অদ্ভুত ভালো লাগায় ভরে উঠতে লাগলো। রনির মনে হলো, ইস, সময়টা যদি এখানেই থেমে যেত তাহলে কতই না ভালো হতো। কিন্তু নিজের বাহুডোরে ঋতুর ছটপটানি লক্ষ্য করে রনি ওকে ছেড়ে দিল।
রনির কাছ থেকে ছাড়া পেয়ে ঋতু দৌড়ে নিচে নেমে গেল। পেছন থেকে ঋতুর চলে যাওয়ার দিকে তাকিয়ে রনি মিষ্টি হেসে বলল, পাগলি একটা। পরের দিন সকালে যথারীতি রনি ও ঋতু কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেল। রনি ঋতুকে বাইকে করে কলেজে নিয়ে গেল। বাইকে বসতে ঋতু বরাবরই ভয় পায়, তাই বাইকে উঠলে সে রনিকে জাপটে জড়িয়ে ধরে বসে। আজও তার অন্যথা হলো না। অবশ্য অন্য সময় হলে রনি এই নিয়ে মজা করত, তবে আজ এই ব্যাপারটাকে রনি একটু নিজের মতো করে উপভোগ করতে চাইল। কলেজের সামনে এসে ঋতু বাইক থেকে নেমে চলে যেতে চাইলে রনি পেছন থেকে ঋতুর হাতটা টেনে ধরল। ঋতু পেছন দিয়ে তাকিয়ে বলল, কিছু বলবে রনিদা? মানে বলছিলাম কলেজে মন দিয়ে পড়াশোনা করবি, কোনো দুষ্টুমি কিন্তু করবি না। আচ্ছা ঠিক আছে। ঋতু তো কলেজের ভেতরে যাওয়ার জন্য ছটফট করতে লাগলো, কিন্তু রনি তখন ওর হাতটা ধরে থাকায় ও যেতে পারছিল না। আসলে রনিরই ঋতুর হাতটা ছাড়তে ইচ্ছে করছিল না। কেন জানি না রনির মনে হচ্ছিল যে ঋতুর হাত ছেড়ে দিলেই বোধহয় ঋতু সারা জীবনের জন্য ওর কাছ থেকে হারিয়ে যাবে। কিছুক্ষণ বাদে ঋতুর ছটফটানি দেখে রনি ঋতুর হাতটা ছেড়ে দিতেই ঋতু কলেজের ভেতর চলে গেল। রনি ঋতুর চলে যাওয়ার দিকে অপলক নয়নে তাকিয়ে রইল। ঋতুর চলে যাওয়ার পর রনি অফিসে না গিয়ে বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে রনি মার কাছে ঋতুর প্রতি সমস্ত অনুভূতি ব্যক্ত করবে বলে ঠিক করলো। রনি ফিরে মাকে রান্নাঘরে দেখতে পেল, কিন্তু মাকে কথাটা কিভাবে বলবে অথবা এই ব্যাপারে মার প্রতিক্রিয়া কি হবে তা ভেবে সাহস জোগাড় করতে পারছিল না। এদিকে ছেলের এই ছটফটানির কারণ বুঝতে মলিনা দেবীর বিন্দু মাত্র অসুবিধে হলো না। অনেকক্ষণ পর রনি সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে মাকে ডাকলো। মা, তোমাকে কিছু বলার আছে। বল, কি বলবি, আমি শুনছি। মা, আমার পুরো কথাটা আগে শুনে নাও, তারপর তোমার প্রতিক্রিয়া জানিও। আহা রনি, কি বলবি বল না, প্রতিক্রিয়ার প্রশ্নটা আসবে। মা, আমি জানি না কবে থেকে আমার এই অনুভূতির সূচনা হয়েছে। ছোটবেলা থেকেই তুমি আর বাবা, তোমাদের সম্পর্ক আমার আদর্শ। যখনই সম্পর্ক বুঝতে শিখলাম তখন নিজের জীবনে এমনই একটা সম্পর্কে খামুনি করেছি। আর জীবন সঙ্গিনী রূপে যাকে দেখেছি সে ঋতু ছাড়া আর কেউই না। বাবা যেমন তোমাকে আগলে রাখে, আমিও তেমন ঋতুকে আমার ভালোবাসার চাদরে জড়িয়ে আগলে রাখবো। ওকে কোনো কষ্ট পেতে দেব না। জীবনের শেষ দিন অবধি আমি ওর পাশে থাকব। এতটা বলার পর রনি মাথাটা নামিয়ে নিল। তারপর আরো একটা কথা জিজ্ঞাসা করল, মা, তোমরা কি আমাকে ঋতুর চলার পথে সাথে থাকার, ওকে আগলে রাখার অনুমতি দেবে? এর কিছুক্ষণ পরে মার প্রতিক্রিয়া দেখবার জন্য মাথা তুলে রনি যা দেখল তাতে ওর বিস্ময়ের অবধি রইল না। রনি মার মুখের হাসি দেখে আর কিছুই বুঝতে বাকি রইল না। রনি, কবে থেকে আমরা এই কথাটা তোর কাছে শোনার জন্য অপেক্ষায় ছিলাম, আর তোর এতদিনের সময় হলো বলার। কথাটা শোনার পর রনি সেই ছোটবেলার মতো মার কোলে মুখ লুকিয়ে ফেলল। মলিনা দেবী ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে জিজ্ঞেস করলেন, কি রে, সে জানে? না মা, জানে না। তুমি কিন্তু জানিও না। ওকে সব কথা আমি বলবো। এরপর আর দেরি না করে সেদিন বিকেলেই মলিনা দেবী ঋতুদের বাড়িতে গেলে। ঋতুর মা তো মলিনা দেবীকে দেখে বেজায় খুশি। মলিনা দেবী সোফায় বসে বললেন, রিমা, আজ আমি তোমার কাছে প্রস্তাব নিয়ে এসেছি। সে কি কথা দিদি? এমন কথা বলে আমায় লজ্জা দিও না। তোমার মেয়েকে আমায় দেবে? কেন দিদি, ও কি তোমার মেয়ে নয়? আরে না না, তা নয়। আমি ঋতুকে চিরদিনের জন্য নিয়ে যেতে চাই, পুত্রবধূ হিসাবে। দেবে? রিমা দেবী খুশি মুখে বললেন, দেব কি দিদি, সেই ছোট্টবেলা থেকে ঋতু তো তোমাদেরই, এতে তো আর কোনো দ্বিমত নেই। আমিও তো চাই দিদি
কিন্তু মুখ ফুটে বলতে সাহস পাইনি। তবে দিদি, রনির মতটাও তো জানা দরকার। সেই নিয়ে তুমি কোনো চিন্তে করো না। রনি নিজে আমাকে ঋতুর কথা বলেছে বলেই তো তোমার কাছে আসতে পারলাম। কিন্তু তুমি এই ব্যাপার এখনই ঋতুকে জানিও না। রনি বারণ করেছে, কারণ নিজের মতো করে ঋতুকে সে জানাতে চায়। তাই হবে দিদি, তাই হবে। এরপর আর কিছুক্ষণ কথা বলে মলিনা দেবী বাড়ি ফিরে আসলেন। এরপর কেটে গেছে বেশ কয়েক মাস। আকাশে শরতের মেঘের আনাগোনা শুরু হয়েছে। বাতাসে বাতাসে আগমনীর সুর প্রতিধ্বনিত হয়ে মহামায়ার আগমনের বার্তা জানাচ্ছে। প্রকৃতির আনন্দের সাথে সাথে রনিও মনে মনে ঋতুর প্রেমের জোয়ারে ভেসে চলেছে। এর মাঝে রনি বহুবার ঋতুর সামনে নিজের মনটাকে উজাড় করে মেলে ধরতে চেয়েছে, কিন্তু শেষ পর্যন্ত পেরে ওঠেনি। কেন পারেনি? কোনো কিছু হারানোর ভয় কি? এই প্রশ্নটা রনি নিজেকে বহুবার করেছে, তবে কোনো উত্তর মেলেনি। এদিকে প্রকৃতির পরিবর্তনের সাথে সাথে ইদানিং রনি ঋতুর মধ্যেও একটা পরিবর্তন লক্ষ্য করেছে। আগে প্রতিদিন অফিস থেকে ফিরে রনি ঋতুকে নিজের ঘরে তার কলেজের গল্পের ডালি নিয়ে হাজির থাকতে দেখত। এখন কিছুটা তার ব্যতিক্রম ঘটেছে। প্রথমে কলেজে কোনো বিশেষ বন্ধুত্বের সম্ভাবনার কথা ভেবে রনি ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু পরে খোঁজ নিয়ে যখন তেমন কিছু আশঙ্কা করার মতো দেখতে পেল না, তখন রনির মনটা কিছুটা হলেও শান্ত হলো। আসলে কলেজের নতুন জীবনের ঘেরাটোপে পুরনো সম্পর্কটা একটু শিথিল হয়ে পড়েছে আর কি। এটাকে রনি ঋতুর ছেলে মানুষই বলেই মনে করল। তবু মনের ভেতর একটা চাপা কষ্ট রয়েই গেল। পুজোর কিছুদিন আগে রনি অফিস থেকে একটু আগেই বেরিয়ে পড়ল। ফেরার পথে গড়িয়াহাটের একটা দোকান থেকে ঋতুর জন্য একটা শাড়ি কিনে আনলো। বাড়ি ফিরে ঋতুর জন্য অপেক্ষা না করে সোজা ওদের বাড়িতেই চলে গেল। কিন্তু হায় রে, সেদিন বোধহয় রনির বিধি বাম ছিল। ওখানে গিয়ে জানতে পারল যে ঋতু নাকি বন্ধুদের সাথে বেড়াতে গেছে। রনি শাড়ির প্যাকেটটা তার সাথে একটা ছোট্ট কাগজ ঋতুর ঘরে রেখে বাড়ি ফিরে এলো। সেদিন রাতে বাড়ি ফেরার পর রনির আনা উপহারের কথা রিমা দেবী ঋতুকে জানালেন, কিন্তু ঋতুর প্রতিক্রিয়া দেখে তিনি মোটেও খুশি হলেন না। ধুর ব্যাং, মা ওটা তুমি আলমারিতে রেখে দাও তো, পরে দেখবো, আজ আমি বড্ড টায়ার্ড। আসলে এমন ঘটনা এর আগে তো কখনো ঘটেনি, তাই মনে মনে অসন্তুষ্ট হলেও রিমা দেবী ঋতুকে মুখে কিছু বললেন না, কারণ অযথা ধৈর্য হারানোর মানসিকতার মানুষই তিনি নন। পঞ্চমীর সন্ধেবেলা রনি নিজের ঘরের ব্যালকনিতে দাঁড়িয়ে সামনের পূজা প্যান্ডেলের দিকে তাকিয়েছিল। ভাবছিল ঋতু কেন কিছু বলছে না। ঋতুর এই নীরবতা রনিকে বড় কষ্ট দিচ্ছিল। সেই সঙ্গে রনির প্রতি ঋতুর আচরণ দিনকে দিন বদলে যাচ্ছিল। রনির প্রতি ঋতুর অবহেলা রনির হৃদয়কে ক্ষত বিক্ষত করে তুলছিল। এই কষ্টটা রনিকে ক্রমাগত অশান্ত করে তুলছিল। কিন্তু তবুও সে ঋতুর কথা ভেবে সব কিছু নীরবে সহ্য করে চলেছিল। রনির এই সমস্ত ভাবনার মাঝে ঋতুর ডাকে রনি চমকে উঠল। সেই সঙ্গে অনেকদিন পর নিজের প্রেয়সীর ডাকে যথেষ্ট খুশিও হলো। রনি মনে মনে ভাবল ঋতু বোধহয় আজ উত্তর নিয়ে এসেছে, কিন্তু রনি তো জানতই না যে ঋতু প্যাকেটটা আজ অবধি খুলেই দেখেনি। পিছন ঘুরে ঋতুকে দেখে ওর সব আশা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কিন্তু ঋতুকে সেটা বুঝতে না দিয়ে রনি বলল, ঋতু, আমার সাথে একটু ঘুরতে যাবি? না রনিদা, আজকে হবে না, আমি তোমার কাছে একটা অন্য দরকারে এসেছি। কথাটা শুনে রনির খুব
খারাপ লাগলো। তবুও নিজেকে সামলে নিয়ে একটু গম্ভীরভাবে জিজ্ঞাসা করলো, তোর কি আমাকে শুধু দরকারই মনে পড়ে? না মানে, ওকে পুরো কথাটা শেষ করতে না দিয়ে রনি আবার জিজ্ঞাসা করলো, তুই আমার উপহারটা দেখেছিস? বলি না তো কেমন লাগলো? ওহো সরি রনিদা, ওটা দেখার না একদমই সময় পাইনি। এই কথাটা শুনে এবার আর রনি নিজেকে সামলাতে পারল না। কি এমন কাজে ব্যস্ত ছিলি হ্যাঁ, যে দেখার সময় পেলি না? কতদিন হয়ে গেছে জানিস? তুই ঠিক মতো আমার কাছে আসিস না, ঠিক মতো কথা বলিস না। কলেজে পড়ছিস বলে কি দাম বাড়াচ্ছিস? রনির এহেন আচরণে অনভ্যস্ত ঋতুও সেদিন হঠাৎ খুব রেগে গেল। উফ, এত রাগের কি আছে, সময় মতো দেখে নেব। ঋতুর এই ধরনের প্রতিক্রিয়াতে রনির মাথায় যেন আগুন জ্বলে উঠল। তারপর রনি নিজের ডান হাতটা দিয়ে ওর কোমর ধরে এক ঝটকায় নিজের বুকের মধ্যে এনে শক্ত করে চেপে ধরল। আমার উপর দেখার তোর সময় হয়নি? এই ধরনের অপ্রত্যাশিত ঘটনায় ঋতু প্রথমে একটু অবাক হয়ে গেল। কিছুক্ষণ পর ঋতু নিজেকে রনির বাহুডোর থেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু পেরে উঠল না। কেন, কে হও তুমি আমার, যে আমাকে তোমার সব কথা মেনে নিতে হবে? কি অধিকার আছে তোমার? কে অধিকার দিয়েছে তোমায় আমার সাথে এভাবে কথা বলার? ঋতুর সব কথাগুলোর মধ্যেই অধিকার কথাটা রনিকে খুব আঘাত করল। রনি ঋতুকে আরো কাছে টেনে এনে জিজ্ঞাসা করল, সত্যি তো তোর উপর আমার কোনো অধিকার নেই তো? না না, নেই, আমার উপরে তোমার কোনো অধিকার নেই। এরপর রনি আর একটাও কথা না বলে নিজের হাতের বাঁধন আলগা করে দিয়ে ঋতুকে ছেড়ে আবার সোজা ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। ঋতুও কিছু না বলে বেরিয়ে গেল। ঋতু চলে যাওয়ার পর রনি সেদিন রাতে ঠাম্মার ঘরে গেল। নাতির মুখ দেখে ঠাম্মা বুঝতে পারলেন যে কোনো কারণে তার নাতি খুব কষ্ট পেয়েছে। ছোটবেলায় যখন রনির মা রনিকে বকা দিত কিংবা স্কুলে কারোর সাথে কোনো ঝগড়া হতো, সে সব কিছুর নালিশ রনি ঠাম্মার কাছে এসেই করত। এমনকি ঋতুর সাথে মান অভিমানের কথাও ঠাম্মার অজানা থাকতো না। তাই ঠাম্মা জিজ্ঞাসা করলেন, কি হয়েছে দাদু ভাই, কিছু বলবে? রনি ধীর পায়ে ঠাম্মার কাছে গিয়ে বসল। ঠাম্মা নাতির হাতে হাত রেখে বললেন, বলো না দাদু ভাই, মনে যা আছে সব বলো, দেখবে হালকা লাগবে। ঠাম্মার কথা শুনে রনি ঝরঝর করে কেঁদে ফেলল। ঠাম্মি, 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 ঠাম্মি। অভিজ্ঞ ঠাম্মার বাকি ঘটনা বুঝতে আর কোনো অসুবিধেই হলো না। দেখতে দেখতে কেটে গেল বেশ কিছুদিন। বাতাসে মা দুর্গার বিদায়কালীন বিষাদের সুর প্রতিধ্বনিত হচ্ছে, কিন্তু সময় তো ধাবমান। বিষাদের মাঝেও প্রতিটা মানুষ আবার নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিয়োজিত হয়েছে কাজে। কাজের সূত্রে রনিও বাইরে যাওয়ার জন্য নিজের জিনিসপত্র গুছিয়ে তৈরি হচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই বাইরে ক্যাব এসে দাঁড়াতেই রনি তার বাবা মা ও ঠাম্মাকে প্রণাম করে বেরিয়ে গেল। কাজের সূত্রে রনির বাইরে যাওয়াটা কোনো নতুন ঘটনা নয়, কিন্তু ঋতুকে না জানিয়ে যাওয়াটা অবশ্যই নতুন। অন্যদিকে পঞ্চমীর রাতের ওই ঝগড়ার পর রনি আর ঋতুর মধ্যে কোনো কথাই হয়নি। বলা যেতে পারে রনি ইচ্ছে করেই ঋতুর সাথে আর কোনো যোগাযোগ করেনি। সেদিন ঋতু রনির সাথে যে আচরণটা করেছিল তার জন্য ঋতুর পরে খুব খারাপ লেগেছিল। বারবার ইচ্ছা করছিল রনিদার কাছে গিয়ে ক্ষমা চাইতে, কিন্তু রনিদার রাগের ভয় কিছু করার সাহস পাচ্ছিল না ঋতু। তবে ভেবেছিল প্রতিবারের মতো এবারও রনিদাই তার রাগ ভাঙাবে। কিন্তু বেশ কিছুদিন হয়ে যাওয়ার পরেও সেরকম কিছু না হওয়ায় ঋতু বেশ অবাকই হল। এদিকে কেন জানি সেদিনের পর থেকে
ঋতুর সব সময় নিজের চারপাশটা ফাঁকা ফাঁকা লাগতে শুরু করেছিল। সব সময় নিজেকে বড় একা লাগছিল। আর সেই সঙ্গে বারবার ঋতুর চোখের সামনে রনিদার সেদিন রাতের হতাশ মুখটা ভেসে উঠছিল, যা ঋতুকে খুব কষ্ট দিচ্ছিল। ঋতু নিজের অজানা কষ্টের কোনো কারণ খুঁজে পাচ্ছিল না। তাই আর না থাকতে পেরে একদিন ঋতু রনিদের বাড়িতে চলে গেল। ঋতুকে দেখে মামনি বলে উঠলেন, কিরে, তো রনিদা না থাকলে বুঝি মামনিকে মনে পড়ে না? তাছাড়া এবার রনি যাওয়ার সময় তো এলি না। তো রনিদা বাড়িতে নেই শুনে তো ঋতু আকাশ থেকে পড়ল। তারপর মামনি যে আরো কত কি বলে গেল তা ঋতুর মাথার ওপর দিয়ে বেরিয়ে গেল। মামুনি, আমি একটু রনিদার ঘরে যাচ্ছি। আজ রনির ঘরে ঢুকতে ঋতুর যেন ঘরটা একটু বেশি ফাঁকা বলে মনে হলো। সেই সঙ্গে সেদিন রাতের ঘটনা আর রনির মুখ ওর চোখের সামনে বারবার ভেসে উঠতে লাগলো। আবারও একটা অজানা কষ্টে ঋতুর মনটা ভরে গেল। দিদি ভাই, ও দিদি ভাই। ঘর থেকে বেরিয়ে ঋতু বাড়ি ফিরে আসছিল। হঠাৎ রনির ঠাম্মার ডাকে তার ঘরে গেল। কিরে দিদি ভাই, এই বুড়িটার সঙ্গে না দেখা করে চলে যাচ্ছিস? দাদু ভাই নেই বলে কি ভালো লাগছে না? ঠাম্মার কথা শুনে ঋতু অভিযোগের সুরে বলল, দেখো না ঠাম্মা, তোমার নাতি আমাকে না বলেই চলে গেল। এটা কি ঠিক বলো তো? না না দিদি ভাই, একদম ঠিক নয়। তবে কি জানো তো, দাদু ভাই ওপরে দেখতেই শক্ত, কিন্তু ভেতরে মনটা একদম শিশুর মতন নরম। তা দিদি ভাই ভেবে দেখো তো, দাদু ভাইয়ের শিশু মন কোনোভাবে আঘাত পায়নি তো? কথাটা শোনার পর ঋতু বেশ কিছুটা অন্যমনস্ক হয়েই বাড়ি ফিরে আসলো। এদিকে ছুটির দিন হওয়ায় রিমা দেবী ঋতুর আলমারিটা গোছানোর জন্য ঋতুর ঘরে গেলেন। আলমারি গোছানোর সময় রনির সেদিনে দেওয়া সেই প্যাকেটটা দেখতে পেলেন। আর প্যাকেটটা যে ঋতু খুলেও দেখেনি তা তিনি খুব ভালোভাবে বুঝলেন এবং ঋতুর প্রতি যথেষ্ট অসন্তুষ্ট হলেন। প্যাকেটটা রাখতে গিয়ে তার ভেতর থেকে একটা ছোট্ট কাগজের টুকরো পড়ে গেল। কাগজের টুকরোটা সযত্নে প্যাকেটের ভেতর রেখে ঋতুর জন্য অপেক্ষা করতে লাগলেন। ঋতু বাড়ি ফিরে মাকে নিজের ঘরে বসে থাকতে দেখে জিজ্ঞাসা করল, মা, তুমি এখানে কিছু বলবে? হ্যাঁ ঋতু, বসো। তোমার সাথে জরুরি কিছু কথা আছে, যা তোমার জানা খুবই জরুরি। আজ না বললে হয়তো দেরি হয়ে যেতে পারে অনেকটা। শোনো ঋতু, জীবনে স্বাধীনতার প্রয়োজন সকলেরই আছে। স্বাধীনভাবে আকাশে ডানা মেলে উড়ে বেড়ানোর আনন্দই আলাদা হয়। তবে খেয়াল রাখতে হবে সেই ডানার ঝাপটায় যেন কেউ আঘাত না পায়, বিশেষত সে যদি তোমার পরম শুভাকাঙ্ক্ষী হয়। কোনো কোনো আঘাত দুটো সম্পর্কের মধ্যে এতটাই ফাটল সৃষ্টি করে যে সেই ফাটল সময় প্রবাহের দ্বারাও বন্ধ করা যায় না। তাই সময় থাকতে থাকতে সব কিছুকে মন ও মস্তিষ্কের দ্বারা বুঝে নিতে হয়, না হলে সারা জীবন আফসোস করতে হয়। আমার কথাগুলো ঠান্ডা মাথায় ভেবে দেখো। তুমি বড় হয়েছো এখন, আশা করি বুঝতে পারবে আমি তোমাকে কি বলতে চাইছি। এরপর আর কিছু না বলে রিমা দেবী ঘর থেকে বেরিয়ে গেলেন। রনি তার না বলে চলে যাওয়া, ঠাম্মার কথা আর শেষে মার বলা কথা, সব কিছু কেমন যেন ঋতুর কাছে তালগোল পাকিয়ে যেতে লাগলো। সেই সঙ্গে একটা অজানা কষ্ট তাকে ঘিরে রেখেছে। এই কষ্টটা যে কিসের সেটা ঋতু কিছুতেই বুঝে উঠতে পারছিল না। একটা গিফটের জন্য রনিদা যে কেন এতটা রেগে গেল তার কোনো কুল কিনারাই আজ অব্দি করে উঠতে পারেনি। গিফটের কথাটা মনে পড়তেই ঋতু আলমারিটা খুলে রনিদার দেওয়া সেই প্যাকেটটা বের করলো। প্যাকেটটা খুলে শাড়ির বাক্সটা বের করতে একটা ছোট কাগজের টুকরো মাটিতে পড়ে গেল। ঋতু কাগজের টুকরোটা তুলে নিয়ে দেখলো যে সেটা রনির ঋতুকে লেখা একটা ছোট্ট চিঠি। দেরি না করে ঋতু চিঠিটা পড়তে শুরু করলো। প্রিয় ঋতু, অনেকদিন
সেদিন থেকেই তোকে বলবো বলবো করে বলতে পারছিলাম না, কিন্তু আজ আর না বললে নিজেকে সামলাতে পারবো না। তোর সামনে এসে দাঁড়ালে আমি 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 এলোমেলো হয়ে যাচ্ছি। আমার আমার নিজেকে আমি হারিয়ে ফেলছি তোর ওই কালো চোখে। তখন মনের সব কথা যেন কেমন যেন হারিয়ে যায়। তাই চিঠির মাধ্যমে নিজের মনের কথা জানানোর প্রয়াস করলাম। ছোট থেকে তুই আর আমি একসাথে বড় হয়েছি, একসাথে থাকতে থাকতে খেলতে খেলতে কবে যে তুই আমার মনের গভীরে বিশেষ জায়গা করে নিয়েছিস, কবে যে তোকে ভালোবেসে ফেলেছি আমি বুঝতেই পারিনি। যেদিন বুঝলাম সেদিন থেকে তোকে বলার জন্য ছটফট করতে লাগলাম। আজ আমার সে বহু কাঙ্ক্ষিত দিন। তোকে তোকে ভীষণ ভালোবাসি ঋতু, কিন্তু আজ আমি এটাও জানতে চাই যে তুই আমাকে নিয়ে কি ভাবিস। তুই কি হবি আমার হৃদয় রাজ্যের রানী? যদি তোর মনেও আমার জন্য একই অনুভূতি থাকে তাহলে আমার দেওয়ার শাড়িটা পরে আমার সামনে এসে দাঁড়াস, আমি আমার উত্তর পেয়ে যাব। আর যদি না হাসিস তবে তুই যাতে ভালো থাকিস সেই আশাই করব। এতে তোর রনিদা। চিঠিটা পড়ার পর ঋতু ওর সব প্রশ্নের উত্তর পেয়ে গেল। আর সেদিনের ব্যবহারের জন্য ঋতু নিজেকে ভীষণ অপরাধী বলে মনে হলো। ঋতুর চিঠিটা যতবার পড়তে লাগলো ঠিক ততবারই চিঠিটা চোখের জলে ভিজে যেতে লাগলো। কিছুদিন পর রনি এক সন্ধ্যায় নিজের ঘরের বিছানায় শুয়েছিল। হঠাৎই দরজাটা আওয়াজ করে খুলে যেতে রনি সামনের দিকে তাকালো। আর সামনে তাকাতে সে যা দেখলো তা নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সামনে ঋতু রনির দেওয়া শাড়িটা পরে এসে দাঁড়িয়েছে। রনি বিছানা থেকে নেমে দাঁড়াতেই ঋতু রনির কাছে গিয়ে দাঁড়ালো। রনি ঋতুকে অপলক নয়নে দেখতে লাগলো, কারণ আজকের ঋতু যে আগের ঋতুর চেয়ে একদম আলাদা। যেমনটা রনি কল্পনা করেছিল ঠিক তেমনটা। কিছুক্ষণ বাদে ঘরের নিস্তব্ধতা ভঙ্গ করে ঋতু বলল, এত রাগ যে না বলেই চলে গেলে, যা আমি বুঝতে পারিনি তা তো একটু বোঝাতে পারতে। আমি বোঝালেই কি তখন তুই তা বুঝতে পারতে? কেন? তুমি জোর করে বোঝাতে। আমি কি কখনো তোর উপর জোর খাটিয়েছি? থাক সে কথা। আমি একটা কথা জিজ্ঞাসা করব, আজ নিশ্চয়ই আমি তার উত্তর পাব। তুই যে আমায় সেদিন অধিকারের কথা বলেছিলি, তা আজ থেকে কি আমি তা পাবো? দেবি তো? কথাটা বলে রনি একটা দুষ্টু চোখের ইশারা করল। ঋতু লজ্জায় মাথা নামিয়ে নিয়ে বলল, জানি না, যাও। এরপর রনি ঋতুর কোমরটা ধরে নিজের খুব কাছে টেনে নিল। ঋতু কিছু একটা বলতে যাচ্ছিল বোধহয়, কিন্তু রনি নিজের ঠোঁট দুটো দিয়ে ঋতুর ঠোঁট দুটো চেপে ধরে ওকে চুপ করিয়ে দিল। ঋতু নিজেকে তার রনিদার হাতে সমর্পণ করে দিল। ওপরে যখন দুটো মনের মিলন ঘটছিল, তখন নিচে বড়রা তাদের সন্তানদের সুখকর জীবনের পরিকল্পনা করছিলেন।